আমার লাইফের দুটো লাভ স্টোরির কথা আমি যদি বলি তাহলে সেই দুটো হলো ক্রিকেট আর ডাব্লিউডাব্লিউই। আর এই দুটো জায়গায় যখন ডাব্লিউডাব্লিউইতে নিজের পছন্দের সুপারস্টার চ্যাম্পিয়ন হয় আর যখন ক্রিকেটে নিজের পছন্দের দল চ্যাম্পিয়ন হয়, তখন আমার ভেতরে যে আনন্দ কাজ করে, আমি যতটা আনন্দিত হই সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এখনও আমার ঠিক সেম অবস্থা হয়েছে, কারণ আমরা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো আমরা আবার বিশ্বকাপ জিতে গেছি, আমরা আমাদের বিশ্বকাপ খেতাবকে নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছি। আর এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই যে ভারতের টি-20 টিমটা তৈরি হয়েছে, যেটা এই বছরের বিশ্বকাপ জিতেছে, নিজেদের ঘরের বিশ্বকাপকে নিজেদের ঘরেই রেখেছে, সেটা সবথেকে বিধ্বংসী, সবথেকে ভয়ঙ্কর আর গ্রেটেস্ট টি-20 টিম ইন ক্রিকেট হিস্ট্রি। কারণ তারা সেটাকে প্রমাণ করেছে। কারণ 2024-এর বিশ্বকাপ জেতার পর থেকে এই 2026-এর সময় অবধি যতগুলো বাইলেটারাল সিরিজ হয়েছে, প্রত্যেকটা সিরিজ আমরা জিতেছি, একটা সিরিজও আমরা হারিনি। মাঝখানে এশিয়া কাপও আমরা জিতেছি। আর যদি আমি শুধুমাত্র টি-20-র কথা ছেড়েও দিই, তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, মেন্স অ্যান্ড ওমেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ সব কিছু আমরাই জিতেছি। তো এখন ভারতের ক্রিকেটের একটা স্বর্ণযুগ চলছে, বিশেষ করে ভারতীয় টি-20 টিমের। তো সেই কারণে আমি তো বিশাল আনন্দিত, আমি আমার টিমের জন্য গর্বিত। কিন্তু এটাও ঠিক যে এই বছরের যে জয়টা, সেটা আমাদের আনন্দিত করেছে, একদম ঠিক কথা। কিন্তু 2024-এর যে জয়টা ছিল সেটা আমাদের ইমোশনাল করেছিল। কেন ইমোশনাল করেছিল? কারণ সেই জয়টার আগে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল। আর যেমন বললাম, 2024-এর পর থেকে আমাদের আর স্ট্রাগল করতে হয়নি। আমরা এমন একটা টিম হয়ে গেছিলাম যারা জয় ছাড়া আর কিছু বুঝতাম না। আর জেতাটা আমাদের এক্সপেকটেশন হয়ে গেছিলো যে আমরা তো জিতবই। আর সেই কারণে এই বছর যখন আমরা জিতেছি, আমরা জানতাম যে এটা তো হওয়ারই ছিল। কিন্তু 2024-এর জয়টা আমাদের যখন এসেছিলো, তখন আমরা জানতাম তার আগে আমরা স্ট্রাগল করেছিলাম। আর সেই কারণে সেই জয়টা আমাদের কাছে অনেকটা ইমোশনাল ফিল হয়েছিল। আর সেম অবস্থা হয়েছে কোডি রোডসেরও। কারণ 2024-এ যখন কোডি রোডস চ্যাম্পিয়নশিপ জিতেছিল রোমান রেন্সকে হারিয়ে, তখন তার আগে কোডি রোডসের স্ট্রাগলটা আমরা দেখেছিলাম। তাই সেই কারণে সেই সময় কোডি রোডসের যে চ্যাম্পিয়নশিপ ভিক্টরিটা এসেছিল, সেটাকে স্পেশাল মনে হয়েছিল। কিন্তু তারপর থেকে কোডি রোডস আরও পরপর দুবার যখন চ্যাম্পিয়নশিপ জিতে গেল, বিশেষ করে এই মুহূর্তে যখন সে ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে ঠিক রেসলমেনিয়ার আগে চ্যাম্পিয়নশিপ জিতে গেল, সেটাকে আর স্পেশাল বলে মনে হচ্ছে না। উল্টে এখন তো সবাই কোডি রোডসকে হেট করতে শুরু করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের যে ম্যাচের ভিডিওটা আপলোড করেছিল, সেটায় এতক্ষণে 150K-র উপরে ডিসলাইক চলে এসেছে। এখন হয়তো আরও বেশি চলে এসেছে। হ্যাঁ, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে, অনেকে দাবি করছে যে এই ডিসলাইকগুলোকে টাকা দিয়ে কেনা হচ্ছে। তো সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো করে আলোচনা করা যাবে, এগুলো সবই ভুলভাল কথা। কিন্তু যাই হোক না কেন, তোমরা যদি মনে করে থাকো যে এই বছর কোডি রোডস জাস্ট রেসলমেনিয়ার আগে ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে, এইটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সব থেকে বাজে টাইটেল চেঞ্জ হয়েছে রেসলমেনিয়ার আগে, তাহলে তোমরা ভুল করছো। কারণ ডাব্লিউডাব্লিউর ইতিহাসে এর থেকেও অনেক বাজে বাজে টাইটেল চেঞ্জ হয়েছে, তাও ঠিক রেসলমেনিয়ার আগে, শুধুমাত্র রেসলমেনিয়ায় একটা বড় ম্যাচ করানোর জন্য। ঠিক যেমন এই বছর কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ করানোর জন্য ঠিক রেসলমেনিয়ার আগে কোডি রোডসকে আবার চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আরও অনেক ঘটনা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে ঘটেছে। আর এই ভিডিওতে আমি এরকমই 5টা ঘটনার কথা বলবো, বা টপ 5 ঘটনার কথা বলবো, যেখানে কিনা রেসলমেনিয়ার ঠিক আগে একজন চ্যাম্পিয়ন তার চ্যাম্পিয়নশিপ হারিয়েছে শুধুমাত্র রেসলমেনিয়ায় একটা বড় ম্যাচ পাওয়ার জন্য, বা একটা বড় ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাতে চেয়েছে সেই কারণে। তো ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটায় মজা আসতে চলেছে, অনেক ইতিহাস সম্পর্কেও তোমরা জানতে পারবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. প্রথম ঘটনা যেটাকে আমি 5 নম্বরে রেখেছি, সেটা ঘটেছিল 2017 সালে, যেখানে আমরা দেখেছিলাম বছরের শুরুতে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিল কেভিন ওয়েন্স, আর তার বেস্ট ফ্রেন্ড ছিল Y2J ক্রিস জ্যারিকো। আর ক্রিস জ্যারিকো শুধুমাত্র যে তার বেস্ট ফ্রেন্ড ছিল তা না, ক্রিস জ্যারিকো সেই সময় কেভিন ওয়েন্সের হেল্প নিয়ে রোমান রিংসকে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য হারিয়ে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও হয়ে গেছিল। মানে সেই সময় দুই ভালো বন্ধু কেভিন ওয়েন্স আর ক্রিস জেরিকো, একজন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, একজন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো তখন সবার এক্সপেকটেশন এরকমই ছিল যে এই বছরের রেসলমেনিয়ায় তো কেভিন ওয়েন্সই তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে কোনো একজন সুপারস্টারের এগেনস্টে, বা হয়তো তার বেস্ট ফ্রেন্ড ক্রিস জেরিকোর এগেনস্টেই। আর আমরা ঠিক সেটাই দেখতে পেয়েছিলাম, কারণ রেসলমেনিয়ার
বিল্ড আপের সময় আমরা দেখতে পেয়েছিলাম এই যে ক্রিস জেরিকো আর কেভিন ওয়েন্স বেস্ট ফ্রেন্ড ছিল, তারা একে অপরের মানে জন্য সব কিছু করতে পারতো, তাদের এই বন্ধুত্বটা ভেঙে গেছিলো। যেখানে রয়ের একটা এপিসোডের মেন ইভেন্টে আমরা ফেস্টিভ্যাল অফ ফ্রেন্ডশিপ দেখেছিলাম, যেখানে ক্রিস জেরিকো তার আর কেভিন ওয়েন্সের ফ্রেন্ডশিপকে সেলিব্রেট করতে এসেছিল, কিন্তু সেইখানে কেভিন ওয়েন্স ক্রিস জেরিকোর উপর টার্ন করে গেছিল আর ক্রিস জেরিকোকে বিট্রে করে দিয়েছিল, যেখান থেকে তাদের বন্ধুত্বটা ভেঙে যায়। আর সেখান থেকে সবাই ভেবেছিল এরপর আমরা ক্রিস জেরিকো আর কেভিন ওয়েন্সের একটা ফিউড দেখতে পাবো আনটিল রাসেলমেনিয়া, আর রাসেলমেনিয়া এদের মধ্যেই ম্যাচ হবে ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউর চোখে রাসেলমেনিয়া ওয়ার্দি ম্যাচ হয়তো ছিল না, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে পরিবর্তন করে দিয়েছিল, তাও ঠিক রাসেলমেনিয়ার আগে। কারণ 2017-তে রয়্যাল রাম্বলের এলিমিনেশন চেম্বার ছাড়াও রাসেলমেনিয়ার আগে আরেকটা পেপার ভিউ হতো সেই সময়, যেটার নাম ছিল ফার্স্ট লেন, আর সেইখানে আমরা গোল্ডবার্গের রিটার্ন দেখতে পেয়েছিলাম। আর গোল্ডবার্গের শুধু রিটার্ন হয়েছিল তা না, গোল্ডবার্গ রিটার্ন করার সাথে সাথে কেভিন ওয়েন্সের এগেনস্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচও পেয়ে গেছিল। আর সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে কেভিন ওয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করতে ক্রিস জেরিকো প্রথমেই ইন্টারফেয়ার করে গেছিল, আর ক্রিস জেরিকোর ইন্টারফেয়ারেন্সের কারণে কেভিন ওয়েন্স ডিস্ট্র্যাক্টেড হয়, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গোল্ডবার্গ তার দুই বিধ্বংসী মুভ স্পিয়ার আর জ্যাক হ্যামার এই দুটো মেরে কেভিন ওয়েন্সকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হারিয়ে দিয়েছিল, আর তার থেকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছিল। আর সেটা কেন করা হয়েছিল? কারণ তার আগে আমরা দেখতে পেয়েছিলাম গোল্ডবার্গের যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়েছিল, তার প্রথম অপোনেন্ট ছিল ব্রক লেসনার, যে ব্রক লেসনারকেও গোল্ডবার্গ মাত্র কয়েক মিনিটের মধ্যে হারিয়ে দিয়েছিল। তো সেই ফিউডটাকেই রাসেলমেনিয়া অবধি কন্টিনিউ করতে হতো, আর শুধুমাত্র রাসেলমেনিয়ায় গোল্ডবার্গ ভার্সেস ব্রক লেসনারের ম্যাচে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে অ্যাড করার জন্য ডাব্লিউডাব্লিউ কেভিন ওয়েন্সকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, কেভিন ওয়েন্সের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছিল। কিন্তু তারপরেও আমরা কেভিন ওয়েন্স ভার্সেস ক্রিস জেরিকোর ম্যাচ রাসেলমেনিয়া দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়নি, সেটা হয়েছিল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। আর আলটিমেটলি গোল্ডবার্গ রাসেলমেনিয়ায় গিয়ে ব্রক লেসনারের কাছে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হেরে গেছিল, আর সেখান থেকে আমরা ব্রক লেসনারের যে ওই লাল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের সাথে একটা বিশাল লম্বা রেং দেখেছিলাম তার পার্ট টাইমার হিসেবে, সেই রেংটা শুরু হয়েছিল। তো এইটা তাই ডাব্লিউডাব্লিউর ইতিহাসে রাসেলমেনিয়ার ঠিক আগে একটা বাজেট টাইটেল চেঞ্জ হিসেবেই লিখিত থাকবে, কারণ কেউ তখন চায়নি যে কেভিন ওয়েন্সের কাছ থেকে সেই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ যাক, কিন্তু গোল্ডবার্গ তার পাওয়ারকে কাজে লাগিয়েছিল বলা যেতে পারে, আর শুধুমাত্র গোল্ডবার্গ ভার্সেস ব্রক লেসনারের ম্যাচে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে অ্যাড করার জন্য, সেই ম্যাচের স্টেকটাকে আরও হাই করার জন্য ভিন্স ম্যাকম্যান এই কাজটা করেছিল। তো সেই কারণে এই ঘটনাটাকে আমি আমার লিস্টে 5 নম্বরে রেখেছি। যদি কথা বলা হয় নাম্বার 4-এ, তো সেখানে আমি যে ঘটনাটা রেখেছি সেই ঘটনাটা ঘটেছিল 2013 সালে, যখন আমরা দেখেছিলাম বছরের শুরুতে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক ছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, কিন্তু সেই সময় যখন তার রাসেলমেনিয়ায় যাওয়ার কথা ছিল, তার রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট করার কথা ছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম সেখানে দ্য রকের রিটার্ন হয়ে গেছিল। আর দ্য রক এসে রয়্যাল রাম্বলে CM পাঙ্কের এগেনস্ট একটা ম্যাচে কম্পিট করেছিল, আর শুধুমাত্র একটা ম্যাচে কম্পিট করেনি, সেইখানে আমরা দেখেছিলাম দ্য রক CM পাঙ্ককে হারিয়ে ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নও হয়ে গেছিল। যার ফলে কি হয়েছিল? যার ফলে যেহেতু 2013 সালের রয়্যাল রাম্বল জিতেছিল জন সিনা, তাই রাসেলমেনিয়া 29-এর মেন ইভেন্টে জন সিনা ভার্সেস দ্য রকের ম্যাচ সেট আপ করা হয়ে গেছিল, যেখানে ম্যাচটা হতে পারত জন সিনা ভার্সেস CM পাঙ্কের মধ্যে, আর আমরা তার আগে তাদের মধ্যে একটা রাইভেলারিও দেখতে পেয়েছিলাম। সেইখানে এই ম্যাচের মাঝখানে রক ঢুকে গেছিল, আর যেখানে আমরা রাসেলমেনিয়া 28-এ অলরেডি তাদের মধ্যে ওয়ান্স ইন আ লাইফ টাইম ম্যাচ দেখে ফেলেছিলাম। আর এই গল্পটা মনে রাখবে, কারণ এই গল্পটা শুধু একটা রাসেলমেনিয়াকে না, 3-3টে রাসেলমেনিয়াকে এফেক্ট করেছিল। কীভাবে সেটা নিয়ে কথা হবে। তো রাসেলমেনিয়া 28-এ যেই ম্যাচটা ওয়ান্স ইন আ লাইফ টাইম হওয়ার কথা ছিল, সেটাই রাসেলমেনিয়া 29-এ আবার রিপিট হয়েছিল, যেটা ওয়ান্স ইন আ লাইফ টাইম থেকে টুয়াইস ইন আ লাইফ টাইম হয়ে গেছিলো। আর রাসেলমেনিয়া 28-এ আমরা দেখেছিলাম যে জন সিনা হেরে গেছিলো, রক সেই ম্যাচটা জিতে গেছিলো। কিন্তু এবার যখন রাসেলমেনিয়া 29-এ রক CM পাঙ্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে রাসেলমেনিয়ায় প্রবেশ করছিল, তখন এই রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে আমরা দেখেছিলাম জন সিনা রককে হারিয়ে দিয়েছিল আর হয়ে গেছিলো ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তো সব কিছু ঠিক আছে, জন সিনাও চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, রক জন সিনার ম্যাচও আমরা পেয়ে গেছিলাম, কিন্তু মাঝখান থেকে ক্ষতি হয়ে গেছিলো CM পাঙ্কের। আর বলা যেতে পারে এরই আফটার এফেক্টে দেখা গেছিলো যে নেক্সট ইয়ার মানে 2014 সালে যখন আবার CM পাঙ্কের কাছ থেকে রাসেলমেনিয়া মেইন ইভেন্টের অপরচুনিটি চলে গেছিলো, তখন CM পাঙ্ক ডাব্লিউডাব্লিউই ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়ে নিয়েছিল, বা তাকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তারপরে বাকি ইতিহাস তো আমরা জানি যে CM পাঙ্ক আর ডাব্লিউডাব্লিউর মধ্যে কী কী চলেছিল।
তাই বলা যেতে পারে এই যে রেসলমেনিয়া 29-এ শুধুমাত্র রক ভার্সেস জন সিনার আর একটা ম্যাচ করা হবে বলে সিএম পাঙ্কের কাছ থেকে অপরচুনিটি কেড়ে নেওয়া হলো, এটাও রেসলমেনিয়ার আগের একটা বাজে বা ওর্স টাইটেল চেঞ্জের মধ্যে একটা ঘটনা হিসেবেই ডাব্লিউডাব্লিউতে মনে করা হবে, সেটাই মনে করা হয়। আমার এই লিস্টে 3 নম্বরে আমি যে ঘটনাটা রেখেছি সেই ঘটনাটাও ঘটেছিল 2017 সালেই, আর এইখানে আমি রেখেছি ব্রে হোয়াইটের এলিমিনেশন চেম্বার ভিক্টরি, যেইখানে ব্রে হোয়াইট 2017 সালের এলিমিনেশন চেম্বার জিতে ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিল। সবার প্রথমে তো আরআইপি ব্রে হোয়াইটকে নিয়ে সেরকম খারাপ কথা বলতে তো ইচ্ছা করে না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো ফ্যাক্টই। আর এই ঘটনাটা ঘটেছিল যেখানে সবাই ব্রে হোয়াইটের জন্য হয়তো আনন্দ পেয়েছিল, সে তার কেরিয়ারে প্রথমবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছিল আর এই ঘটনাটা কেন আমি এই বাজে টাইটেল চেঞ্জের লিস্টে রেখেছি তার কারণ হচ্ছে এর ঠিক 1 মাস আগে মানে 2017 রয়্যাল রাম্বলেই আমরা জন সিনা আর এজে স্টাইলসের মধ্যে একটা ম্যাচ দেখেছিলাম, যেই ম্যাচের শুরুতে এজে স্টাইলস ছিল ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আর জন সিনা ছিল তার চ্যালেঞ্জার। আর সেই ম্যাচে আমরা দেখেছিলাম জন সিনা এজে স্টাইলসকে হারিয়ে 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো সবাই ভেবেছিল এবার তো রেসলমেনিয়ায় জন সিনাই অ্যাজ আ চ্যাম্পিয়ন যেতে চলেছে, জন সিনা তার টাইটেল ডিফেন্ড করতে চলেছে। কিন্তু রেসলমেনিয়ার আগের বাধা হয়ে দাঁড়িয়েছিল এলিমিনেশন চেম্বার, যেখানে জন সিনা তার টাইটেল ডিফেন্ড করেছিল এগেনস্ট আরও 5টা অপোনেন্ট। এবার 5 জনের নাম আমি নিচ্ছি না, কিন্তু সেখানে ব্রে হোয়াইটও ছিল, এমনকি সেখানে এজে স্টাইলসও ছিল। আর লাস্টে আমরা দেখতে পাই যে জন সিনা তো সেই ম্যাচে এলিমিনেট হয়ে যায়, আর লাস্টে ব্রে হোয়াইট এজে স্টাইলসকে পিন করে সেই ম্যাচটা জিতে যায় আর হয়ে যায় ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবার কেন তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হয়েছিল তার কারণ হচ্ছে 2017 সালের রয়্যাল রাম্বল ম্যাচে আমরা দেখেছিলাম সবার লাস্টে রোমান রিংসকে এলিমিনেট করে র্যান্ডি অর্টন 2017 সালের রয়্যাল রাম্বল ম্যাচ জিতে গেছিল, আর সে রেসলমেনিয়াকে হেডলাইন করতে চলেছিল এগেনস্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। তো সেইখানে আমরা সবাই ভেবেছিলাম যে র্যান্ডি অর্টন যেহেতু জিতে গেছে এবার তো র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার ম্যাচে আমরা দেখতে চলেছি রেসলমেনিয়াতে আবার। কিন্তু মাঝখানে যখন ব্রে হোয়াইট জিতে গেল তখন এই ম্যাচটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, আর এই ম্যাচটা হয়ে গেছিল র্যান্ডি অর্টন ভার্সেস ব্রে হোয়াইটের ম্যাচ। আর সেই সময় তাদের মধ্যে একটা ফিউড শুরু হয়েছিল যেখানে র্যান্ডি অর্টন সবার প্রথমে দেখাচ্ছিল যে সেও ব্রে হোয়াইটের হোয়াইট ফ্যামিলির একটা অংশ, সে ব্রে হোয়াইটের সাথেই কাজ করছিল, কিন্তু ব্রে হোয়াইট ফ্যামিলির বাকি মেম্বাররা তাকে মেনে নিচ্ছিল না, কিন্তু তবু ব্রে হোয়াইট তাকে সাপোর্ট করছিল। কিন্তু লাস্টে সেই ব্রে হোয়াইটকে ধোকা দিয়ে দিয়েছিল, তার যে একটা মানে জঙ্গলের ভেতরে একটা বাড়ি মতো ছিল সেই বাড়িটাকেও র্যান্ডি অর্টন জ্বালিয়ে দিয়েছিল, যেখানে তাদের ফিউড পুরো পার্সোনাল চলে গেছিলো। আর আলটিমেটলি আমরা রেসলমেনিয়ায় গিয়ে দেখতে পেয়েছিলাম র্যান্ডি অর্টন ব্রে হোয়াইটকে ফেস করেছিল ফর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এবার সেই ম্যাচটার থেকে লোকজন যতটা মানে এক্সপেকটেশন লাগিয়ে রেখেছিল যে এই ম্যাচটা ভালো হতে পারে, অ্যাকচুয়ালি ম্যাচটা সেরকম কিছু ভালো হয়নি। ম্যাচের মাঝখানে তো আমরা দেখেছিলাম রিংয়ের মধ্যে প্রজেক্টর দিয়ে কিছু ওই পোকামাকড়ের ছবি ফবি আর কি প্রজেক্ট করা হচ্ছিল, তো সেই ব্যাপারটা লোকজনকে আরও বেশি ডিসকাস করে দিয়েছিল। তো ম্যাচটা তো এক্সপেকটেশনের মতো যায়নি, উল্টে সেই ম্যাচে আমরা দেখেছিলাম যে র্যান্ডি অর্টন ব্রে হোয়াইটকে হারিয়ে দিয়ে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে গেছিলো। তো ব্রে হোয়াইটের রিংটাও বেশি দিন চলেনি, জাস্ট এলিমিনেশন চেম্বার থেকে রেসলমেনিয়া অবধি ব্রে হোয়াইটের রিং চলেছিল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে, তারপর র্যান্ডি অর্টন আবার চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। আর ওই দিক থেকে দেখতে গেলে জন সিনা যে কিনা মাত্র 1 মাস আগেই চ্যাম্পিয়নশিপ জিতেছিল রয়্যাল রাম্বলে, সে এলিমিনেশন চেম্বারে তো হারলোই, আর তার হারার পর অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে রেসলমেনিয়ায় যেখানে আমরা ভাবছিলাম যে জন সিনা হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকতে পারে, সেটা তো হলোই না, উল্টে জন সিনা একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচে চলে গেল, যেখানে জন সিনা আর নিকি বেলা একটা ট্যাগ টিমে কাজ করেছিল আর তারা ফেস করেছিল মিস আর মারিসকে। আর সেই ম্যাচের শেষে একটা আইকনিক মোমেন্ট বলতে আমরা দেখতে পেয়েছিলাম জন সিনা নিকি বেলাকে রিংয়ের ভেতর প্রপোজ করেছিল, যদিও আলটিমেটলি সেটারও কোনো ফায়দা হয়নি, কারণ জন সিনা নিকি বেলার মধ্যেও আলটিমেটলি ব্রেকআপ হয়ে গেছে এতদিনে। তো বলতে পারে যে সেটা একটা পুরো আনলাকি ম্যাচ ছিল। আর বুঝতে পারছো 2017 সালে তার মানে ডাব্লিউডাব্লিউ কত কিছু চেঞ্জ করেছিল, মানে রেসলমেনিয়ার ঠিক আগে 2টো বড় বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপই ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করে দিয়েছিল। প্রথমে তো যেমন বলেছিলাম 5 নম্বরে যে কেভিন ওয়েন্সের কাছ থেকে গোল্ডবার্গকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল, আর দ্বিতীয়ত জন সিনা চ্যাম্পিয়ন, জন সিনার থেকে ব্রে হোয়াইট চ্যাম্পিয়ন, আবার ব্রে হোয়াইটের থেকে র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হয়ে গেছিলো জন সিনা আস্তে আস্তে। মানে 2017 একটা ক্রেজি ইয়ার ছিল ডাব্লিউডাব্লিউর। তো এখন কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ ভিক্টরিটাকে যদি বাজে মনে হয় একবার 2017 সালের কথা ভেবে দেখো। এই লিস্টে নাম্বার 2 আমি যে ঘটনাটা রেখেছি সেটাও গোল্ডবার্গের সাথেই জড়িত, আর এই ঘটনাটা ঘটেছিল 2020 সালে। এবার 2020 সালে প্রথমে তো আমাদের একটা বিশ্ববিখ্যাত ভাইরাস এসে আমাদের জীবনকেই দুর্বিষহ করে তুলেছিল, তো সেটা তো ছিলই, কিন্তু তার আগেও 2020 সালে আমরা দেখেছিলাম যে সেই সময় বছরের শুরুর দিকে দ্য ফিন্ড ছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, যেখানে ফিন্ডের ক্যারেক্টারটা 2019-এ ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে
ফিন্ডকে থামানো ইম্পসিবল হয়ে গেছিলো। তার ফিউড আমরা দেখতে পেয়েছিলাম সেথ রলিন্সের সাথে, যেখানে সেথ রলিন্স তো সব চেষ্টা করেও ফিন্ডকে হারাতে পারেনি, আর আলটিমেটলি যেই চ্যাম্পিয়নশিপটা সে 2019-এ ব্রক লেসনারকে রাসেলমেনিয়ায় হারিয়ে জিতেছিল সেটা সে ফিন্ডের কাছে হেরে গেছিলো। আমি এখানে কথা বলছি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের। আর তারপর থেকে ফিন্ড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিজের করে নিয়েছিল, সে তো তার নিজের একটা কাস্টম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপও এনেছিল। আর সবাই ভেবেছিল এই বছরের রাসেলমেনিয়ায় মানে 2020 সালের রাসেলমেনিয়ায় ফিন্ডই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে যাবে। কিন্তু তার আগে মানে ফিন্ড আর রাসেলমেনিয়ার আগে একটা রোড ব্লক হয়ে দাঁড়িয়েছিল সৌদি আরেবিয়ার একটা শো, যেটার নাম ছিল সুপার শো ডাউন। আর সেই শোটা আমরা দেখতে পেয়েছিলাম রাসেলমেনিয়ার ঠিক আগে, আর এলিমিনেশন চেম্বারের হয়তো ঠিক পরে বা আগে কোনো একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম। আর সেইখানে আমরা আবার দেখতে পেয়েছিলাম যে ফিন্ডকে চ্যালেঞ্জ করার জন্য গোল্ডবার্গের রিটার্ন হয়ে গেছিলো। আর গোল্ডবার্গের যখন রিটার্ন হয় তখন গোল্ডবার্গ যে নিজের পাওয়ারকে কাজে লাগাবে সেটা সবাই জানতো, আর সবার এটাই ভয় ছিল যে গোল্ডবার্গ আবার ফিন্ডকে হারিয়ে যেন না দেয়। কারণ যেমন বলেছিলাম ফিন্ডের ক্যারেক্টারটা 2019-এ ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে ফিন্ডকে কেউ হারাতে পারছিল না। ফিন ব্যালার ফিন্ডের কাছে হেরেছিল, সেথ রলিন্স সব চেষ্টা করেও ফিন্ডের কাছে হেরেছিল, মানে দেখে মনে হচ্ছিল ফিন্ডকে যেন থামানো অসম্ভব। আর এইভাবেই ফিন্ডের ক্যারেক্টারটা অনেকটা উঁচুতে উঠে গেছিল। কিন্তু তারপর যেমন বললাম এই সুপার শোডাউনে চলে এসেছিল ফিন্ডের সামনে গোল্ডবার্গ, আর গোল্ডবার্গ তাকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল। আর শুধুমাত্র চ্যালেঞ্জ করেনি, আমরা সেই কালো রাতে মানে সুপার শোডাউনের সেই কালো রাতে দেখতে পেয়েছিলাম গোল্ডবার্গ দ্য ফিন্ডকেও একটা স্পিয়ার একটা জ্যাক হ্যামার মেরে হারিয়ে দিয়েছিল। আর এইখান থেকে বলা যেতে পারে ফিন্ড ক্যারেক্টারের ডাউনফল শুরু হয়েছিল। ফিন্ডের কাছ থেকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপও চলে গেছিলো, আর গোল্ডবার্গ হয়ে গেছিলো ব্র্যান্ড নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। এবার এটা ডাব্লিউডাব্লিউ কেন করেছিল? কারণ ডাব্লিউডাব্লিউর প্ল্যান ছিল 2020 সালের রাসেলমেনিয়াতে গোল্ডবার্গ ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ করাবে। এবার এই ম্যাচটা অবধি ডাব্লিউডাব্লিউ কীভাবে পৌঁছাতো সেটার জন্য ডাব্লিউডাব্লিউ একটা বাজে রাস্তা বেছেছিল। সেটা হচ্ছে যেমন আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাওয়ার জন্য এলিমিনেশন চেম্বার বা রয়্যাল রাম্বল জিততে হয়, কিন্তু সেটা কিছু করতেই হয়নি রোমান রেইন্সকে। 2020 সালের রয়্যাল রাম্বল সবাই জানো, দ্য ফেমাস রয়্যাল রাম্বল, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার জিতেছিল। আর তারপর ড্রু ম্যাকেন্টায়ারও জিতেছিল আর কি, মানে রোমান রেইন্সকে ফেলে দিয়েই। আর তারপর যখন গোল্ডবার্গ আর কি চ্যাম্পিয়ন হলো, গোল্ডবার্গ নেক্সট দিন স্ম্যাকডাউনে সম্ভবত এসে চ্যালেঞ্জ করেছিল যে আমি এখন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে গেছি, আর যার মধ্যে ক্ষমতা আছে আমাকে ফেস করে দেখা, আর হু ইজ নেক্সট, এইভাবে চ্যালেঞ্জ করায় তখন বেরিয়ে এসেছিল রোমান রেইন্স। আর রোমান রেইন্স এসে শুধু মাইক নিয়ে বলেছিল আই অ্যাম নেক্সট। আর এইভাবে রোমান রেইন্স রাসেলমেনিয়ায় একটা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের সুযোগ পেয়ে গেছিলো, তাও এগেনস্ট গোল্ডবার্গ। কারণ ডাব্লিউডাব্লিউর প্রথম থেকেই প্ল্যান ছিল সেই বছর রাসেলমেনিয়ায় গোল্ডবার্গ ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ করানো হবে। কিন্তু যেমন বললাম সেই বছরই এসেছিল আমাদের সেই ফেমাস ভাইরাস, যেটা পুরো বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছিল। তো সেই ভাইরাসটা আসার জন্য, যার নাম আমি ভিডিওতে নিচ্ছি না, তোমরা সবাই জানো আমি কোন ভাইরাসের কথা বলছি। তো সেইটা আসার জন্য আমরা দেখতে পেয়েছিলাম তখন পুরো লকডাউন হয়ে গেছিলো ওয়ার্ল্ড ওয়াইড। আর রোমান রেইন্স যেহেতু একটু ইমিউনোলজিক্যালি উইক, তাই রোমান রেইন্স বলেছিল আমি এই বছরের রাসেলমেনিয়ায় কাজ করব না। তো যেই ম্যাচটার কথা ডাব্লিউডাব্লিউ ভেবেছিল রাসেলমেনিয়ায়, সেই ম্যাচটা তো আর হচ্ছিলই না। উল্টে আমরা দেখেছিলাম রোমান রেইন্সকে রিপ্লেস করতে রাসেলমেনিয়ায় এসেছিল ব্রন স্ট্রোম্যান। আর যেই ম্যাচটা হওয়ার কথা ছিল রোমান রেইন্স ভার্সেস গোল্ডবার্গের, সেই ম্যাচটা হয়ে গেছিলো গোল্ডবার্গ ভার্সেস ব্রন স্ট্রোম্যানের। আর যেহেতু রাসেলমেনিয়ার পর গোল্ডবার্গের আর কোনো প্ল্যান ছিল না, তাই সেই ম্যাচে আমরা দেখেছিলাম মাঝখান থেকে ব্রন স্ট্রোম্যান গোল্ডবার্গকে হারিয়ে দিয়েছিল, আর ব্রন স্ট্রোম্যান হয়ে গেছিল ব্র্যান্ড নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তো বলা যেতে পারে এই দিকে দেখতে গেলে ব্রন স্ট্রোম্যানের কেরিয়ারে একটা বড় জিনিস হয়ে গেছিল, কিন্তু যেই ঘটনাটা ঘটলই না সেই ঘটনাটার জন্য ফিন্ডের ক্যারেক্টারকে স্যাক্রিফাইস হতে হয়েছিল। ফিন্ডের কাছ থেকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ চলে গেছিলো, আর বেকার এমন একটা ম্যাচ যেটা রাসেলমেনিয়ায় হলোই না, সেই ম্যাচটার জন্য এত ঘটনা ডাব্লিউডাব্লিউ ঘটালো। তো সেই কারণে এইটা রাসেলমেনিয়ার আগের টাইটেল চেঞ্জের ইতিহাসের সব থেকে বাজে টাইটেল চেঞ্জের মধ্যে একটা তো হতেই হতো। আর এক নম্বরে যে ঘটনাটা ঘটেছে, মানে যেটা নিয়ে আমি কথা বলবো এরপর, সেটা যদি না ঘটতো আমি এই ঘটনাটাকেই হয়তো 1 নম্বরে রাখতাম। এবার আর বেশি সময় নষ্ট না করে নাম্বার 1-এ চলে আসাই যাক। আর নাম্বার 1-এ আমি যে ঘটনাটা রেখেছি সেটা বাকি 4টে ঘটনার থেকে সামান্য একটু আলাদা। কারণ বাকি 4টে ঘটনার ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে ডাব্লিউডাব্লিউ ঠিক রাসেলমেনিয়ার আগে বা বছরের শুরুতেই টাইটেল চেঞ্জ করে দিয়েছিল, যার ফলে যার কিনা চ্যাম্পিয়ন হয়ে রাসেলমেনিয়াতে যাওয়ার কথা ছিল সে চ্যাম্পিয়ন হয়ে রাসেলমেনিয়াতে যেতে পারেনি। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা। এই ক্ষেত্রে বছরের শুরুতে যে চ্যাম্পিয়ন ছিল সেই রাসেলমেনিয়াতে চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, কিন্তু তবু বলা যেতে পারে যে এইটা এই ঘটনার সাথেই রিলেটেড। তার কারণ কি? তার কারণ হচ্ছে
এইখানেও আমরা জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ রেসেলমেনিয়া 27-এর মেন ইভেন্টে দেখতে পেতেই পারতাম যদি না এই ঘটনাটা ঘটতো। ঘটনাটা কি ঘটেছিল, 2011 রেসেলমেনিয়ার কথা আমরা বলছি, কিন্তু 2011 এই রেসেলমেনিয়ার মেন ইভেন্টে আসার আগে আমাদের 2010 নভেম্বরে ফিরে যেতে হবে। 2010 নভেম্বর মাসের 22 তারিখে একটা রয়ের এপিসোড হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে সেই রয়ের এপিসোডে দ্য মিজ, যার কাছে কিনা সেই সময় মানি ইন দ্য ব্যাংক ছিল, সেই মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিয়েছিল সেই সময়কার WWE চ্যাম্পিয়ন র্যান্ডি অর্টনের উপর। আর তারপর র্যান্ডি অর্টনকে হারিয়ে মিজ হয়ে গেছিল WWE চ্যাম্পিয়ন ফর দ্য ফার্স্ট টাইম। আর মিজ এবার যেহেতু WWE চ্যাম্পিয়ন ছিল, তাই মিজ এবার যেতে চলেছিল রেসেলমেনিয়ার মেন ইভেন্টে। কিন্তু সেই সময় মিজ কিছুই ছিল না। এখন মিজের যেটুকু রেসপেক্ট WWE-তে আছে, সেই সময় মিজের রেসপেক্ট কিছুই ছিল না। তো সেই সময় কেউই চাইছিল না যে মিজ রেসেলমেনিয়াকে মেন ইভেন্ট করতে যাক। তার মানে বুঝতেই পারছো রেসেলমেনিয়ার মেন ইভেন্ট অলরেডি একটা ডেঞ্জারে ছিল। কিন্তু এবার সেইটাকে বাঁচানোর জন্য, যেখানে কিনা র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো, র্যান্ডি অর্টনের খেলা তো শেষ হয়ে গেছিলো নভেম্বর মাসেই 2010-এর, কিন্তু এবার 2011 শুরু হলো। আর 2011-এর রেসেলমেনিয়া 27-এর হোস্ট হয়ে আসার কথা ছিল দ্য রকের। আর এটা রকের WWE-তে একটা রিটার্ন ছিল বহু বছর পর। আর রক WWE-তে রিটার্ন করে সেই সময়কার WWE-র গোল্ডেন বয় জন সিনা তার এগেনস্টে কিছু কথা বলা শুরু করে দিয়েছিল। জন সিনা যে হাসল, লয়্যালটি, রেসপেক্ট, সেটাকে অপমান করতে শুরু করে দিয়েছিল, যার ফলে সবাই এটা বুঝে গেছিল যে এই বছরের রেসেলমেনিয়াতে তো জন সিনা ভার্সেস রকের ম্যাচই হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু সেটা আমরা 2011-তে দেখতে পাইনি। যেমন আমি তোমাদের যে 4 নম্বর ঘটনাটার কথা বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে জন সিনার রকের ম্যাচ টুয়াইস ইন আ লাইফ টাইম হয়ে গেছিল রেসেলমেনিয়া 29-এ, কিন্তু তার আগে আমরা তাদের ফার্স্ট ম্যাচ দেখতে পেয়েছিলাম রেসেলমেনিয়া 28-এ। কিন্তু এইখানে কথা হচ্ছে রেসেলমেনিয়া 27-এর, যেখান থেকে গল্পটা অলরেডি শুরু হয়ে গেছিলো। তার মানে বুঝতে পারছো WWE তখন কত আগে থেকে রেসেলমেনিয়ার প্ল্যান করে রাখতো। মানে একটা রেসেলমেনিয়া কী হবে তার প্ল্যান আগের রেসেলমেনিয়া থেকেই শুরু হয়ে যেত। তো যাই হোক না কেন, এখানে যেমন বললাম রক আর জনসনের মধ্যে একটা হিটেড আর্গুমেন্ট শুরু হয়ে গেছিলো, কিন্তু সেই সময় চ্যাম্পিয়ন ছিল দ্য মিজ। যেমন বললাম যে মিজ তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। তো মিজের মনে হয়েছিল যে আমি চ্যাম্পিয়ন, যেখানে আমাকে নিয়ে কথা বলা উচিত বা আমাকে নিয়ে কথা হওয়া উচিত, সেখানে রক আর জনসিনাকে নিয়ে কেন কথা হচ্ছে। তো যাই হোক না কেন, এই জন্য সে জনসিনার উপর রেগে গিয়ে বারবার জনসিনাকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল। এবার যেহেতু মিস বারবার জনসিনাকে অ্যাটাক করছিল আর মিস সেই সময় চ্যাম্পিয়ন ছিল, তাই রেসেলমেনিয়া 27-এর মেন ইভেন্টে আমরা জন সিনা ভার্সেস দ্য মিজের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেইটাকে বলা যেতে পারে রেসেলমেনিয়া হিস্ট্রির সব থেকে বাজে মেন ইভেন্ট হিসেবে মনে করা হয়। এবার মেন ইভেন্টে ম্যাচটা তো হয়েছিল, এখানে মিজ একটা অপরচুনিটি পেয়ে গেছিল WWE রেসেলমেনিয়াকে মেন ইভেন্ট করা, যেটা WWE-তে অনেক বড় বড় সুপারস্টাররা করতে পারে না বা তাদের স্বপ্ন থাকে। যেমন বললাম সিএম পাঙ্কের স্বপ্ন ছিল বলে সিএম পাঙ্ক যখন অপরচুনিটি পায়নি, সিএম পাঙ্ক WWE ছেড়ে দিয়েছিল, কিন্তু মিজ এখানে অপরচুনিটি পেয়ে গেছিলো। আর আরও গন্ডগোল হয় এই ম্যাচটার মধ্যে, কারণ এই ম্যাচটা সবার প্রথমে আমরা দেখতে পাই নো কন্টেস্টে শেষ হয়ে যায় বা ড্র হয়ে যায় বা কোনো রেজাল্ট আমরা পাই না, যখন আমরা দেখতে পাই জন সিনা আর মিজ দুজনই রিংয়ের বাইরে মারপিট করতে করতে দুজনই ডিসকোয়ালিফাই হয়ে যায়। কিন্তু যেহেতু রেসেলমেনিয়া 27-এর হোস্ট ছিল দ্য রক, আর রকের হাতে একটা পাওয়ার ছিল, তাই রক এসে এই ম্যাচটাকে আবার রিস্টার্ট করেছিল। আর শুধুমাত্র রিস্টার্ট করেনি, এই ম্যাচটাকে একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ বানিয়ে দিয়েছিল। আর যখন ম্যাচটা রিস্টার্ট হয়েছিল তখন রক মেরে দিয়েছিল জন সিনাকে একটা রক বটম। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মিস রেসেলমেনিয়া 27-এর মেন ইভেন্টে জন সিনাকে হারিয়ে দিয়ে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছিল। আর এই গল্পটাই ক্যারি আউট হয়েছিল রেসেলমেনিয়া 28-এ, যেখানে আমি তোমাদের বললামই যে আমরা ওয়ান্স ইন দ্য লাইফ টাইমে জন সিনা ভার্সেস রকের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেই ম্যাচে রক জন সিনাকে হারিয়ে দিয়েছিল। আবার তারপর সেই ম্যাচটাই রিপিট হয়েছিল, যেখানে আমি 4 নম্বর ঘটনার কথা বলেছিলাম। রেসেলমেনিয়া 29-এ গিয়ে আবার আমরা জন সিনা দা রকের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে ফাইনালি জন সিনা রককে হারিয়ে তার বদলা নিয়েছিল আর নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো এইভাবে শুধুমাত্র জন সিনার রকের ম্যাচ সেট করার জন্য মিসকে ব্যবহার করা হয়েছিল, যেখানে বলা যেতে পারে রেসেলমেনিয়া হিস্ট্রির আমরা সব থেকে বাজে মেন ইভেন্টও আমরা রেসেলমেনিয়া 27-এ পেয়ে গেছিলাম। তাই এই ঘটনাটাকে আমি এই লিস্টের নাম্বার 1-এ রেখেছি, কারণ এই লিস্টে যদি মিস কখনো ক্যাশ ইন না করতো র্যান্ডি অর্টনের উপর, তাহলে হয়তো এই ম্যাচটা র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার মধ্যে
মধ্যেও হতে পারতো, কিন্তু সেটা হয়নি। তাহলে এই ছিল আমার মতে রাসেলমেনিয়ার আগে ঘটা 5টা টাইটেল চেঞ্জ, যেগুলোকে ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে টপ 5 বাজে টাইটেল চেঞ্জের মতো করেই দেখা হবে, যেখানে কিনা চ্যাম্পিয়নকে ঠিক রাসেলমেনিয়ার আগে তার চ্যাম্পিয়নশিপ হেরে যেতে হয়েছিল অন্য কারো কাছে, শুধুমাত্র যাতে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া একটা বড় ম্যাচ বুক করতে পারে। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে যারা যারা মনে করছো যে এই বছর কোডি রোডসের ড্রিউ ম্যাকিন্টায়ারকে হারিয়ে রাসেলমেনিয়ার ঠিক আগে চ্যাম্পিয়নশিপ জিতে যাওয়া একটা বাজে ঘটনা, আর এটাই প্রথমবারের জন্য ঘটছে, তো না, এরকম প্রথমবারের জন্য ঘটছে না। এর আগেও ডাব্লিউডাব্লিউর ইতিহাসে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে, যার মধ্যে 5টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। কিন্তু হ্যাঁ, এই কথাটাও ঠিক যে কোডি রোডস এই বছর যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও একটা বাজে টাইটেল চেঞ্জের লিস্টেই পড়বে। যদিও তার ফলে আমরা একটা রাসেলমেনিয়ায় ভালো ম্যাচ পেয়ে গেছি, যেটা হবে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবার তোমরা এই ম্যাচটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারো। আর যে 5টা ঘটনার কথা আমি বললাম, এই 5টা ঘটনার সম্পর্কে তোমরা জানতে কিনা, বা তোমাদের কোন ঘটনাটা সব থেকে বাজে লাগলো শুনে, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা রাসেলমেনিয়ার আগে 20,000 সাবস্ক্রাইবার্স একটা টার্গেট নিয়েছি, তোমরা সাবস্ক্রাইবার্স কাউন্টও দেখতে পাচ্ছ উপরে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের হাতেই আছে। তোমরা 20,000 অব্দি পৌঁছে দিতে পারো রাসেলমেনিয়ার আগে আমাকে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যেমন বলবে, তেমনই ভিডিওটাকে হাইপ করো, ভিডিওটাকে পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।